এখন পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। তো তোমাদের 25-26 সেশনের যে মেডিকেল পরীক্ষা সেটা কিন্তু ডেট অলরেডি দিয়ে দিছে। সেটা হচ্ছে আমাদের 12ই ডিসেম্বর। অর্থাৎ এখন থেকে যদি হিসাব করি মোট 2 মাসের মতো এখন সময় আছে হাতে। তো এখন অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা যে আসলে কিরকম ভাবে প্রিপারেশন নেব কিবা কি সামনের দিনগুলো কিভাবে আগানো উচিত হবে, প্লাস অনেক ধরনের কথাবার্তা হইতেছে যে এবারের আমাদের যে মেডিকেল পরীক্ষা সেখানে রিটেন থাকবে। তো এরকম অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের চিন্তা ভাবনা এখন দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলার জন্য আজকে আসছি এবং একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করা। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখা লাগবে এই জিনিসটা যে হচ্ছে মেডিকেল এক্সাম যতটা না বেশি হচ্ছে হার্ড ওয়ার্ক বা যতটা বেশি যেটাকে বলে হচ্ছে যে পরীক্ষায় একদম ভালো করার জন্য যে একদম রাত দিন পড়াশোনা করতেছি, এরকম আসলে না। ব্যাপারটা হচ্ছে তুমি কতটা বেশি স্ট্র্যাটেজিক, কতটা বেশি তুমি ইমোশনালি জিনিসপাতি হ্যান্ডেল করতে পারো, এগুলোর উপরে হচ্ছে এটা বেশি ডিপেন্ড করে যে তুমি কতটা ভালো পজিশনে চান্স পাবা বা তুমি হচ্ছে চান্স পাবা কিনা। ওকে, তো এক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিই যে অনেকেই এখন চিন্তা করতেছে যে মেডিকেলে রিটেন হলে কি হবে, রিটেন হলে চান্স পাবো না বা এরকম কিছু। দেখো, মেডিকেল পরীক্ষা আমি প্রথমেই বলছি যে এখানে যতটা বেশি আমাদের পরিশ্রম করা দরকার, তার থেকে বেশি আমাদের মেডিকেল যে পরীক্ষা বা যে হচ্ছে সিচুয়েশনটা, এটাকে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে হ্যান্ডেল বেশি করা যায়, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত আরো বেশি। তো কিভাবে? ধরো আমি উদাহরণ যেটা দিয়ে যাচ্ছি সেটা হলো যে আমাদের যখন 24 সালে যখন আমি এই যে পরীক্ষা আমি চান্স পাইছিলাম, ন্যাশনাল মেরিট আমার হচ্ছে 889। তো সেই পরীক্ষার 1 মাস আগে বা তারও কম হইতে পারে, এই সময় আমাদেরকে হঠাৎ করে নোটিশ দিয়ে দিল যে হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল জিকে থাকবে। অথচ সেখানে আমি যেখানে 1.5-2 বছর 2.5 বছর থেকে আমি কোন রকম ইন্টারন্যাশনাল জিকের সাথে কানেক্টেড না। তো সেই হঠাৎ করে যখন আমাকে নিউজটা দিল, তো সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে মানে একদম ভরকায় গেছে যে হয়তো বাংলাদেশের জিকে থেকে কোনো কোশ্চেনই আসবে না, ইন্টারন্যাশনাল জিকে থেকে অতিরিক্ত অনেক বেশি কোশ্চেন আসবে, যেটার কারণে হতে পারে দেখা যাচ্ছে আমরা চান্স নাও পাইতে পারি, এরকম চিন্তা অনেকের ছিল। বাট সেই মুহূর্তে আমি এটাকে আমার ইমোশনালি হ্যান্ডেল করার ক্ষমতা আলহামদুলিল্লাহ। তো এটা তখন আমি সিদ্ধান্তটা এইভাবে নিছি যে হইতে পারে যে ইন্টারন্যাশনাল জিকে দিছে যে আমি 1 মাসে কতটুকু পড়তে পারবো আমি জানি না, কিন্তু এই ইন্টারন্যাশনাল জিকের কারণে আমি চান্স মিস যাবে এরকম হবে না। কারণ এটা মেইনলি দেওয়া হয়, এরকম নোটিশ দেওয়া হয় মেইনলি হচ্ছে মেন্টালি একটা মানুষকে উইক করে দেওয়া যায় সেটার জন্য। হ্যাঁ, তো যখন হচ্ছে এরকম নোটিশ দিছে, দেখা গেছে যে ওই নোটিশটার কারণে বা ওই ঘোষণাটার কারণে কিন্তু অনেকে শুধুমাত্র সারা দিন রাত হচ্ছে ইন্টারন্যাশনাল জিকের পিছনে এত বেশি টাইম দিছে যে ওরা মাত্র 10 মার্ক যেখানে জিকে সেটার জন্য কিন্তু আমাদের বাকি যে 90 মার্ক আছে সেটার প্রতি যে আমাদের যে শ্রমটা দেওয়া উচিত সেটা আস্তে আস্তে হারাই ফেলছে। দেখো, অ্যাডমিশন টাইমটা কিন্তু খুবই একটা শর্ট পিরিয়ডের একটা টাইম। তো এখানে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি না হইতে পারো, তুমি যদি স্ট্র্যাটেজি ঠিক রাখতে না পারো, তুমি যদি মেন্টালি নিজেকে ওইভাবে তৈরি না করতে পারো যে আমি ওই লাস্ট 1 ঘন্টা কিভাবে হ্যান্ডেল করব, এটা তোমার প্রিপারেশনটাই 3 মাসের মধ্যে তোমার এই যে স্ট্র্যাটেজি এটা একদম তৈরি হইতে হবে ওই শেষ 1 ঘন্টার জন্য। এখন তুমি যদি এই ছোট্ট কারণটা যে ইন্টারন্যাশনাল জিকে আসছে তুমি এটার জন্য বাকি যে 90 মার্ক সেটা তুমি ফেলাই দিচ্ছ, এটা দিলে তো তোমার লস, তাই না? তো এই কারণে কিন্তু অনেকে আগে আবার চান্স পায় নাই। এখন বর্তমানে যেটা হয়েছে কি, যে গুজব হয়েছে যে রিটেন আসবে, রিটেন আসবে। তুমি এটাকে স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করো যে আসলে কি রিটেন আসবে, রিটেন আসলেই বা আমার ক্ষতি কোথায়, কারণ এটা কি শুধু আমার জন্য নাকি না বাকিদের জন্য হইতে পারে। বাট তুমি যদি আরো স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো, রিটেন যদি হয়েও থাকে সেখানে রিটেন খাতা কাটবে 1.5 লাখ, এরকম আসলে কি সম্ভব? এটা কিন্তু আসলে সেইভাবে সম্ভব না। তো তুমি যদি এই রিটেনের কথাটা চিন্তা করে তুমি বাকি 90 মার্ক বা 80 মার্ক সেটার কথা তুমি ভুলে যাইতেছো, তাহলে কিন্তু তোমার হবে না। তো আমি এখানে একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে যে এটা আশা করি অনেকের হেল্প হবে। যে আমি শেষ শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছিল যে আমি আমি রেটিনাতে মেইনলি সোলফুলি ছিলাম এবং অন্যান্য আরো দু একটা কোচিং আমি ছিলাম। বাট রেটিনার ক্ষেত্রে আমার যেটা দেখা গেল যে আমি প্রতিটা মডেল টেস্ট দিই এবং মডেল টেস্ট গুলোতে আমার মার্ক আসে হচ্ছে 73.5। ওকে, তো এই মার্কটা বাড়েও না কমেও না। হ্যাঁ, তো এই মুহূর্তে দেখা গেল যে এরকম করতে থাকলে তো আমি আসলে চান্স পাবো না, কারণ 73.5 যদি আমি পাই মেডিকেলে, তাহলে তো আমার একদম হয় নিম্ন সারির মেডিকেল আসবে, নাহলে একদমই আমার কোথাও চান্স হবে না। তো তখন আমি আর কি আমার মেন্টালি আমি নিজেকে তৈরি করার জন্য কি করলাম, আমি কোচিং এ অফ করে দিয়ে নিজেকে আরো বেশি ডেভেলপ করার ট্রাই করলাম। এখন কথা হচ্ছে, নিজেকে যে আমি ডেভেলপ করছি এটা আমি কি করছি, দেখো, হয়তো হতে পারে যে
তুমি অনেক টাইম পাইতেছো, অনেক ইয়ে করতেছো, কিন্তু কথা হচ্ছে তুমি যদি সেই টাইমটা স্ট্র্যাটেজিক্যাল ইউজ না করতে পারো তাহলে আসলে মেডিকেলে কিন্তু সিট পাওয়া খুবই টাফ। এখন আমি যে নিজেকে ওই 73.5 থেকে এই যে মেডিকেলের নাম্বার পাইলাম হচ্ছে 81.5, এটা যে করতে পাইছি, এটা করার পিছনে আমার স্ট্র্যাটেজিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজে দিছে। সেটা হচ্ছে যে দেখো বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মেডিকেলের কোশ্চেনের মধ্যে বেশিরভাগ টাইমই হচ্ছে অনুশীলনী কোশ্চেন গুলা থাকে। এখন এই কোশ্চেন মানে কন্টিনিউয়াসলি আসতে আসে মিনিমাম 40 থেকে তারও বেশি, প্রায় 50-60টা কোশ্চেন দেখা যায় অনুশীলনী থেকেই আসে। অথচ এটা জানার পরেও হচ্ছে অনেক বেশি মানে মানুষের মধ্যে গুজব যে এবার হয়তো অনুশীলনী থেকে কোশ্চেন আসবে না, এবার হয়তো হবে না। ঠিক আছে, এরকম অনেক হচ্ছে গুজব হয়, অনেক গুজব রটে। বাট যখন পরীক্ষার 1 ঘন্টা শেষ হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে আসলে মেডিকেলের কোশ্চেন অনুশীলনী থেকে আসছিল। হাই, আমি যদি আরো ভালো করে সেগুলা প্র্যাকটিস করতাম, আরো যদি মাথায় রাখতে পারতাম। হ্যাঁ, তো এই কাজটা আমি করছিলাম ওই আমার যখন লাস্টের 1 মাস আমি কোচিং বাদ দিছিলাম, বাদ দিয়ে আমি সেটাকে একদম সোলফুলি নিছিলাম যে আমি ইনশাল্লাহ আর যাই হোক অনুশীলনী থেকে যেগুলা কোশ্চেন আসবে আমি যেন সেগুলা ভুল না করতে পারি। তো এখানে আমার একটা গ্যাপ ছিল, সেটা হচ্ছে যে আমি অনুশীলনী কোশ্চেন গুলা মানে প্র্যাকটিস করছি প্রচুর পরিমাণে এবং সেগুলা প্রায় মুখস্থের মতো করে ফেলছিলাম। তো এখানে আমার যে গ্যাপটা ছিল সেটা হচ্ছে আমি অনুশীলনীর মধ্যে যে ভুল কোশ্চেন গুলা এগুলো আমি সঠিকভাবে মানে মেমোরাইজ করি নাই যে এই কোশ্চেন গুলা ভুল ছিল। ঠিক আছে, তো আমি তখন কি করলাম যে আমার যখন পরীক্ষার হলে আমি বসলাম তখন কিন্তু আমি মাথায় নাই যে এই কোশ্চেন গুলো আসলে ভুল অ্যান্সার ছিল। ঠিক আছে, যেমন তপন স্যার থেকে কিছু কোশ্চেন ছিল সেগুলো ভুল ছিল, আর হচ্ছে আমাদের আলিম স্যারের বইয়ে কিছু কোশ্চেন আছে যেগুলো ভুল অ্যান্সার দেওয়া আছে। তো আমি ওই ভুলগুলা না করে আমি হচ্ছে কি করছি, আমি সঠিকগুলো দাগা দিয়ে আসছি। তো এই ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে মেডিকেল পরীক্ষায় ওই ভুলগুলাকেই সঠিক মানে সঠিক হিসাবে নিছে, যার কারণে দেখা গেছে ওগুলো আমার নেগেটিভ মার্কিং আমি পড়ে গেছি। হ্যাঁ, যার কারণে দেখা গেছে যে আমার যেখানে পজিশন ঢাকা মেডিকেল আসার মতো ছিল সেখানে আমার ঢাকা মেডিকেলে না হয়ে আমার তার নিচে 889 সিরিয়ালে আসছে। অর্থাৎ আমি যদি 2টা নাম্বার বেশি পেতাম আমার ঢাকা মেডিকেলটা কিন্তু কনফার্ম হয়ে যেত। তো এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আমার ভুল ছিল এবং সেই আমি যে ভুলগুলা করছি সেগুলা থেকে আমি শিক্ষা নিছি এবং সেই অনুযায়ী আমি আমার নিজের মতো করে একটা এক্সাম বেসের প্রস্তুতি সেই 1 বছর ধরে নিতেছি এবং আলহামদুলিল্লাহ আজকে সেটা আমি লঞ্চ করতেছি। এবং এই আমার যে অনুশীলনীর এক্সাম সাথে হচ্ছে আরো স্পেশাল এক্সাম এবং মেন্টরিং ব্যাচ, এটার স্পেশালিটি অনেক দিক দিয়েই আছে। প্রথম কথা হচ্ছে এখানে আমার কিছু হচ্ছে ক্লাস আছে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ের উপরে। সেগুলা হচ্ছে মেইনলি রিভিশন, মানে যখন শেষ আমাদের প্রিপারেশন শেষ টাইমে যারা পরীক্ষা দিচ্ছে যারা সেকেন্ড টাইমার তারা অনেক বেশি রিলেট করবা যে হচ্ছে শেষের 1 মাস বা আধা মাসে আসলে নতুন কিছু পড়া মাথায় ঢোকে না এবং তখন আসলে শুধু নিজেকে রিভিশনের উপরে রাখতে হয় এবং প্রতিদিন মডেল টেস্ট এবং হচ্ছে নিজেকে মানে পড়ার সাথে অ্যাটাচ রাখতে হয়। হ্যাঁ, নতুন কিছু সেখানে মাথায় আমাদের ইনপুট নেয় না। এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমি যখন আমার সময় ছিল যেটা সবচেয়ে বেশি ফেস করছি সেটা হচ্ছে দেখা গেছে যে অনুশীলনী আমি সলভ করছি, আলহামদুলিল্লাহ অনুশীলনী সলভ করছি, কিন্তু অনুশীলনী সলভ করার পরও দেখা গেছে যে আমি একদিন হচ্ছে পরিবেশন সলভ করছি পুরোটা, আবার 1 সপ্তাহ পর দেখা গেছে ওখানকার কোশ্চেনগুলো আমার আবার নতুন নতুন লাগতেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি শেষ শেষ মুহূর্তে এসে যে স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম সেটা হচ্ছে অনুশীলনী আমি পড়বো, পড়ার পর এক্সাম দিব, এক্সাম দেওয়ার পরে আমার শুধু যেই কটা ভুল যাচ্ছে আমি সেগুলাকে সুন্দর করে আমি যেখান থেকে পড়তেছি, হইতে পারে সেটা হচ্ছে মূল বই, হইতে পারে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, যেখান থেকে আমি পড়তেছি আমি সেখানে সুন্দর করে বক্স করে মার্ক করতাম। ওকে, কোনগুলা যেগুলো আমি শুধু ভুল করতেছি এবং ভুল করার পরে 10টার মধ্যে হয়তো আমি 3টা ভুল করতেছি, ওই 3টাই মার্ক করব। এবং আবার যখন নেক্সট টাইম পরীক্ষা দেবো আমি যে 3টা ভুল করছিলাম ওই 3টা দেখে নেবো, রিভাইজ করব, রিভাইজ করার পরে আবার আমি এক্সাম দেবো। এভাবে এক্সাম দিয়ে আমি পড়াটাকে একদম মাথার মধ্যে দেবো। তুমি হয়তো জানো যে অনুসরণীর কোশ্চেন কিন্তু 100টা না, অন্তত 5,000-এর বেশি কোশ্চেন অনুশীলনীতে আছে। এত কোশ্চেন আমরা কিন্তু রিভাইজ দিয়ে মাথায় নিয়ে যেতে পারবো না। যারা এক্সাম দিছে তারা খুব ভালো মতো জানে যে ওই 1 ঘন্টার জন্য আসলে সবকিছু মাথায় নিয়ে যাওয়া সম্ভব না। শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফো, অনুশীলনীর ইনফো এবং এক্সট্রা যে জিকে গুলা যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে নিয়ে আমাদেরকে পরীক্ষা যেতে হবে এবং মাথা যত সম্ভব ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে। তো সেই সবকিছু স্ট্র্যাটেজি বিবেচনা করে আমার এই ব্যাচটা আমি নামিয়েছি এবং ব্যাচটার নাম দিছি আমি যে হচ্ছে ফিনিক্স 1.0। তো এই ব্যাচে কি থাকবে, এই ব্যাচে হচ্ছে অনুশীলনী কোশ্চেন গুলা থাকবে, এক্সাম লিঙ্ক গুলা অলওয়েজ ওপেন থাকবে এবং এটাতে হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে প্রতিটা পরীক্ষা দিয়ে দিয়ে এবং যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যখন যেই অধ্যায় আমাদের কোচিং এ চলতেছে সেই অনুযায়ী পরীক্ষাগুলো এখনই দিয়ে দিয়ে ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলা বের করা এবং বের করে সেগুলা মার্ক করা। এটা হচ্ছে আমাদের অনুশীলনীর
যে আমাদের পুরা এক্সাম সিস্টেমটা, এটার মূল লক্ষ্য, যাতে করে তোমার রিভিশন টাইমটা আরো কম হয়ে আসে, তুমি যাতে প্রতিটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আরো বেশি রিভাইজ দিতে পারো। কারণ কি, আমাদের ভুলগুলো রিভাইজ দেওয়া মেইন টার্গেট। হ্যাঁ, কারণ মাইটোকন্ড্রিয়া যে প্রাণীর শক্তি করে এটা কিন্তু সবাই জানে, কিন্তু আমরা যদি যেই জিনিসগুলো আমরা ভুল করতেছি, যেগুলো আমাদের আননোন, সেগুলো যদি আমরা শুধু দাগে রাখি, তাহলে কিন্তু রিভিশন টাইমটা আরো বেশি কমে আসতেছে, এবং এটাই আমাদের মেইন লক্ষ্য। এবং এই ব্যাচে অনুষ্ঠানের পাশাপাশি আমাদের MP3 জিকে বই থেকে কোশ্চেন সেট থাকবে, এবং মাস্টার বইয়েরও আমাদের অনেকগুলা এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ। এবং পার্সোনালি আমি হচ্ছে এই ব্যাচটা মেন্টরিং করবো ইনশাল্লাহ। আমাদের যেহেতু অলরেডি ডিসেম্বরে সেট হয়ে গেছে আমাদের পরীক্ষা, এবং আশা করা যায় যে ডিসেম্বরে তারপরে আবার ডেন্টালের ডেট দিয়ে দিবে, তো এই ব্যাচটা একদম ডেন্টাল অবধি মেয়াদ থাকবে ইনশাল্লাহ। তো ব্যাচের ফি যদিও আমি সেট করছি হচ্ছে 2,000 টাকা, বাট আপাতত 26শে অক্টোবর পর্যন্ত আমাদের ব্যাচের ফি থাকবে 499 টাকা। ওকে, এবং আজকে থেকে এই ব্যাচে ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ। এবং এই ব্যাচে আমি ভর্তি হলে অনেক কিছু ফ্রি দেওয়ার চিন্তা করছি, এবং ফ্রি কি কি দেওয়া হবে সেগুলো সবগুলা একদম ডিসক্রিপশনে নিচে একটা লিঙ্কে সবকিছু দেওয়া থাকবে। তোমরা যারা ভর্তি হইতে চাও ইনশাল্লাহ, আমার মেন্টরিং এ থাকতে চাও, আম, এবং তোমাদের, যদিও এটা আমার কোনো অহংকার না, আমি এই কথাটা তোমাদেরকে জানাইতে চাই যে আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি একটা মেন্টরিং এর ব্যাচ খুলছিলাম ডেন্টালের জন্য। তো সেখান থেকে আমার তিনজন হচ্ছে ডেন্টালে চান্স পাইছে। একজন পড়াশোনা করতেছে সোয়ার্দি মেডিকেলে, একজন হচ্ছে রাজশাহী ডেন্টালে, এবং হচ্ছে আরেকজনও মেবি রাজশাহী ডেন্টালে আছে। ওকে, তো আমি আলহামদুলিল্লাহ আমার মেন্টরিং এ একটু হলেও সফলতা পাইছি, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও ইনশাল্লাহ আরো সফলতা পাবো। সবাই আমার জন্য দোয়া করবা, এবং অল দ্য বেস্ট। মাথাকে ঠান্ডা রাখো, স্ট্র্যাটেজিক হও, এবং সবকিছু একটু ইমোশনালি চিন্তা করো যে আসলে এই এই ছোট জিনিসটার জন্য কি আমার বড় জিনিসটা আমি হারিয়ে দিচ্ছি কিনা। ওকে, অল দ্য বেস্ট।